নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের শহর চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজকে গল্পের শহরে নিবেদন অভীক সরকারের লেখা ভৌতিক গল্প খোঁড়া ভৈরবীর মাঠ। গল্পটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন গল্প আপলোড হলে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প অভীক সরকারের লেখা খোঁড়া ভৈরবীর মাঠ। ঠিক সন্ধেটা লাগার মুখে গ্রামের খোঁড়া ভৈরবী মন্দিরে পুজো দিতে এসেছিলেন মুখুজ্জে বাড়ির বাসন্তী পিসি। পিসির বয়স 50-এর কাছাকাছি, স্বামী সন্তান নিয়ে সুখের সংসার। পৃথুল ও মেদবহুল মুখে ঘামতেলের মতো একটা আলগা তৃপ্তির জেল্লার সবসময় লেগে থাকে। নিত্যই মায়ের থানে পুজো দিতে আসেন তিনি। শনি আর মঙ্গলবারে ঘটাটা একটু বেশিই হয়, তা হয় হোক। এই ভৈরবী মায়ের কৃপাতেই তো গঞ্জের বাজারে এত বড় চাল কল আর দুখানা অয়েল মিল চলছে ওদের। কর্তা কাজকর্ম থেকে অবসর নিয়েছেন বছরখানেক হলো। এখন সব কিছু ছেলে নিতাই সামলায়। চালাক চতুর ছেলে নিতাই। এই তো মাসখানেক হলো তার বিয়েও দিয়েছেন পিসি। মেয়ে বর্ধমানের, পাল্টি ঘর। ভারী লক্ষ্মীমন্ত বৌমা পেয়েছেন বাসন্তী পিসি। সেদিন তো সামন্ত গিন্নি গ্রামের গিন্নিদের মজলিসে সবার সামনে বলেই দিলেন, মুখুজ্জে গিন্নির কপাল আছে গো, ভারী ভাগ্যি করে বউ পেয়েছে। ডিগ্রি পাস হলে কি হবে বউয়ের, স্বভাব চরিত্রের যেমন ঠান্ডা তেমনি কাজকর্মেও ভারী চটপটে। শুনে বুকে বাতাস লেগেছিল বাসন্তী পিসির। আহা, সুখ যেন ভিয়েনে বসানো কড়াইয়ে দুধের মতো উথলে উথলে পড়ছে। 2 হাত জড়ো করে নম করলেন বাসন্তী পিসি। মা গো, রক্ষে করো মা, তুমিই সব। আজ পূর্ণিমা। আকাশ জুড়ে মস্ত বগি থালার মতো চাঁদ উঠেছে। হেমন্তের বাতাসে বেশ শিরশির একটা ভাব। গ্রামের শেষে যোগেন চাকলাদারের বাড়ি, তারপরেই কালীর মাঠ, আর মাঠের পাশেই ভূষণ্ডী কাকের আমলের বড় গাছটার নিচে এই ভৈরব কালীর মন্দির। তালদিঘির ভৈরব কালীর সুনাম আছে ভারী। জাগ্রত দেবী বলে দূর দূরান্ত থেকে লোকে পুজো দিতে আসে। আর আসবে নাই বা কেন, এই মন্দির নিয়ে বেশ ভয় দাঁড়ানো কাহিনীও যে আছে একটা। লোকে বলে এই মন্দির নাকি 300 বছরের ওপরে পুরনো। মুর্শিদকুলি আর খাজাঞ্চি রায়রায়ান রামভূষণ দে সরকারের আদেশে বানানো। কামাখ্যা থেকে বিখ্যাত অঘরী সাধক কালীগিরি তান্ত্রিককে আনা হয়েছিল মায়ের মূর্তি প্রতিষ্ঠার জন্য। প্রতিষ্ঠার দিন সরকার মশাইয়ের এক বিশ্বস্ত প্রজার অসাবধানতায় মায়ের ডান পায়ের বুড়ো আঙুলটা ভেঙে যায়। প্রবল প্রতাপশালী রায়রায়ান সে হতভাগাকে কাটতে চেয়েছিলেন বটে, কিন্তু হাতের কাছে চটজলদি একটা তলোয়ার বা সরকি খুঁজে না পেয়ে শেষমেশ অনিচ্ছার সঙ্গেই সে প্রজাকে কুত্তা দিয়ে খাওয়ানোর বিধান দেন। কিন্তু তাতে বাদ সাধলেন কালীগিরি তান্ত্রিক স্বয়ং। তাতে রামভূষণ বেজায় মনক্ষুণ্ণ হয়েছিলেন। সচরাচর তিনি এসব খেতে জ্যান্ত পুঁতে দিয়ে থাকেন। কুত্তা দিয়ে খাওয়ালে কষ্টটা কিছু কম হতো বলেই তার ধারণা। তাছাড়া অবলা প্রাণীগুলো পেট পুড়েও খেতে পারত, সেই পুণ্যটার কথাও না ভাবলে চলবে কেন? তবে তার থেকেও বড় কথা হচ্ছে যে খুঁতো মূর্তি নাকি পুজো দিতে নেই। এই নিয়ে কিছু গাঁইগুঁই করছিলেন সরকার মশাই। অট্ট হাসিতে সে আপত্তি উড়িয়ে দেন কালীগিরি তান্ত্রিক। কাল তোর মেয়ের পায়ের একটা আঙুল কাটা পড়লে তাকে ফেলে দিয়ে নতুন মেয়ে আনতিস নাকি রে? প্রশ্ন তুলেছিলেন তিনি। মূর্তি তো শুধু সাধন ভজনের সুবিধা হবে বলে রে পাগল। যে বেটির পায়ের তলায় স্বয়ং মহাকাল শুয়ে আছেন তার কি এসে যায় রে এইসবে? কিন্তু গুরুদেব, চিন্তিত প্রশ্ন তুলেছিলেন রামভূষণ।
এতে করে যদি সেবায়েত বা গ্রামের অমঙ্গল হয়? কথাটা কালীগিরি তান্ত্রিককে ভাবিয়েছিল ঠিকই, তা নইলে তিনি সেই রাতেই শ্মশান থেকে এক চণ্ডালের শব এনে তন্ত্র মতে সব সাধনায় বসবেন কেন? কালীগিরি তান্ত্রিক শ্মশান সিদ্ধায় ছিলেন। ভোর হওয়ার আগেই লোকচক্ষুর অগোচরে সেই চণ্ডালের দুটি হাতের আর দুটি পায়ের হাড় দিয়ে মন্দির আর গ্রামের চৌদিক ঘিরে ভূমিবন্ধন করে যান তিনি। সেই থেকেই তালদিঘির কালী ঠাকুর খোঁড়া ভৈরবী নামেই এদিকে প্রসিদ্ধ। তালদিঘি গ্রামের লোক জানে, যতদিন ভৈরবী মা আছেন ততদিন মায়ের আশীর্বাদে তালদিঘির ওপর বড় কোনো অপঘাত আসতে পারে না। এক যদি না। ভারী মন দিয়ে পুজো দিচ্ছিলেন বাসন্তী পিসি। ভক্তিতে মনটা ভরে উঠেছিল তার। এরকমই রসে বসে রেখো মা, এরকমই রেখো। হাত জড়ো করে মাথায় ঠেকিয়ে বিড়বিড় করছিলেন তিনি। সবই তো হলো মা, এবার একটা কোলজোড়া নাতি দিও। যাওয়ার আগে যেন বংশের প্রদীপ দেখে যেতে পারি। সামনের কালী পুজোয় সোনার নথই মানত করে ফেললেন তিনি। জয়ন্তী, মঙ্গলা কালী, ভদ্রকালী, কপালিনী ইত্যাদি বলে টোলে আরতি করার সময় প্রদীপটা যেই না ভৈরবী মূর্তির মুখের সামনে এনেছেন, সেদিকে এক ঝলক তাকিয়েই মুহূর্তখানিক স্তম্ভিত হয়ে রইলেন তিনি। আর তারপরেই আওয়াজ তুলে দড়াম করে পড়ে মূর্ছা গেলেন গায়ের মুখুজ্জে বাড়ির দাপুটে গিন্নি বাসন্তী রানী মুখুজ্জে। মন্দিরের সেবায়িত যোগেন ভট্টাচার্য মশাই তখন মন্দিরের বাইরে লাল সিমেন্ট দিয়ে বাঁধানো তেলতেলে রোয়াকে বসে পুজো দিতে আসা আরও জনা কয়েক পুরুষ ও মহিলাকে কৈশিকী অমাবস্যায় মহাভৈরব কালী পূজার মাহাত্ম্য বোঝাচ্ছিলেন। অন্তত 4টে পুজো বা যজ্ঞ পাকড়াও করে ফেলেছিলেন প্রায়। মাস দুয়েকের জন্য বাংলা আর চাটের বন্দোবস্ত হাতে আশি করছে প্রায়। তার মধ্যেই এই মন্দিরের ভেতরে ছুটে যেতে দেরি হয়নি কারোরই। লোকে প্রথমে ভেবেছিল মুখুজ্জেগিনীর ফিটের ব্যামোটা বোধহয় ফিরে এসেছে, কিন্তু গ্রামের মহিলারা যখন মুখুজ্জেগিনীর বিশাল শরীরখানি ঘিরে জলের ছিটে আর হাওয়া দিতে ব্যস্ত, তখন যোগেন ভট্টাচার্য কাঁপতে কাঁপতে ভৈরবী মূর্তির দিকে ডান হাতের তর্জনী তুলে, এ কি হলো রে, এই যে মহা সর্বনাশ হয়ে গেল, মায়ের কোপ দৃষ্টি জেগেছে রে বলে দড়াম করে পড়ে যেত। লোকজনের মনে হয় যে ব্যাপারটা অন্য কিছু হলেও হতে পারে। তখন সমবেত লোকেদের নজর ঘুরে যায় মূর্তির দিকে। তারপরেই লোকজন ভয়ে আর আতঙ্কে একেবারে কাঠ হয়ে যায়। সেই রাত্রেই প্রবল ঝড় ধেয়ে আসে তালদিঘির ওপরে। আর খোঁড়া ভৈরবীর মাঠের উত্তর দিকে প্রাচীন বটগাছটা উপড়ে পড়ে যায়। কেউ যদি সেই গাছের গুঁড়ির দিকের মাটি আর শিকড় সরিয়ে দেখত, একটা ঝুরঝুরে উড়ুর হাড় তার নজর নিশ্চয়ই এড়াতো না। গ্রামে ঢোকার সময় একটা কিছু টের পাচ্ছিল দনু, ওরফে দনুজ দমন সেনাপতি। হপ্তা দুয়েক হলো এখানেই তালদিঘি উচ্চ মাধ্যমিক বিদ্যায়তনে সায়েন্সের টিচার হিসেবে জয়েন করেছে সে। কলকাতা শহর ছেড়ে এই গণ্ড গ্রামের দিকে চাকরি করতে আসার খুব একটা ইচ্ছে ছিল না দনুর। এসএসসির পরীক্ষাটা দিয়ে এদিক ওদিক প্রাইভেট কোম্পানিগুলো থেকে চাকরির চেষ্টা করছিল সে, কিন্তু দু একটা ইন্টারভিউ দিয়েই দনু বুঝে যায় যে চাকরির বাজারের হাল সে যতটা ভেবেছিল তার থেকেও খুব খারাপ। বৌদিও এদিকে ঠাড়ে ঠোড়ে ইঙ্গিত দিচ্ছিল যে দাদার সংসারে বেশি দিন গলগ্রহ হয়ে থাকলে এখন যে ডিমটা দুধটা জুটছে সেটা ভবিষ্যতে নাও জুটতে পারে। ফলে বিড়ালের ভাগ্যে শিকে ছেঁড়ার মতো এই স্কুল মাস্টারি চাকরিটা পেয়ে আর দুবার ভাবেনি দনু। অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে নিয়ে সে এক প্রকার স্টেশনে এসে
রেলগাড়ি চেপে বসে বললেই চলে। গ্রামের একদম কোনায় সস্তায় একটা বাড়ি ভাড়াও স্কুলের পক্ষ থেকে ঠিক করে দেওয়া হয়েছিল তাকে। গত 2 দিন গ্রামে ছিল না দনু। সপ্তাহান্তের ছুটিতে কলকাতায় গেছিল দাদা বৌদির সঙ্গে দেখা করতে আর টুকটাক কিছু কেনাকাটা করতে। বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মেরে দৌড়ঝাঁপ করে শেষ পর্যন্ত সে যখন স্টেশনে পৌঁছায় তখন 8:40 লোকাল দিয়েছে ছেড়ে। ফলে সে লাস্ট ট্রেনটাই ধরতে বাধ্য হয়। স্টেশন থেকে টোটো ধরেছে দনু, বরাবরই যেমন ধরে। সারা স্টেশন চত্বর ফাঁকা দেখেও তেমন কিছু মনে হয়নি, কিন্তু টোটোটা যখন ভেতরে ঢোকার বদলে গ্রামের বাইরেই তাকে নামিয়ে দিল তখনই খটকাটা লাগে তার। কিরে, ভেতরে যাবি না? বিস্মিত স্বরে প্রশ্ন করেছিল দনু। না বাবু, চাপা স্বরে জবাব দেয় মফিজুল। এখন রাতের বেলা গায়ে ঢুকতে পারবো নি, আব্বা মানা করে দিয়েছে। কেন রে? আরও অবাক হয়েছিল দনু। আগের হপ্তাতেই তো বাড়ি অবধি ছেড়ে এসেছিস, আজ কি হলো? সেসব বলতে পারবো নি বাবু, বলা বারণ। এই তো এইটুখান রাস্তা, হাইটি চলে যান না কেন? টর্চ আনিছেন? বিরক্ত হয়েছিল দনু। টর্চ আনবো কেন? আগে যদি জানতাম আজ এসব ফালতু বাহানা মারবি তাহলে ব্যবস্থা করতাম। যত সব বলে হাঁটা দিতে যাচ্ছিল দনু। এমন সময় মফিজুল একটা ছোট্ট টর্চ তার হাতে ধরিয়ে দেয়। বাড়ির ভিতরে ঢুকবার আগ তক টর্চ খান নেবাবেন না বাবু, আর পেছন বাগ থেকে কেউ ডাকলে খবরদার পিছনে ফিরে তাকায়েন না কিন্তু। আল্লাহর নাম থুড়ি রামের নাম নিতে নিতে চইলে যাইবেন। টর্চ খান কাল বাজার করিতে আসবেন যখন, তখন সাধনের মুদিখানায় গিয়া দিয়া দেন। বলে আর দাঁড়ায় না মফিজুল, টোটোখানা ঘুরিয়ে সেখান থেকে প্রায় পালিয়ে যায় যেন। রাস্তা দিয়ে আস্তে আস্তে একটা পচা আষ্টে গন্ধ টের পাচ্ছিল দনু, আর তার সঙ্গে পাথর চাপা নৈশব্দ। গ্রামের রাস্তা এমনিতেই একটু নির্জন থাকে, তার উপরে শীতের রাত। কিন্তু তা সত্ত্বেও চারিদিকে এত চুপচাপ কখনো সে দেখেনি। রোজ রাতে খাওয়া দাওয়ার পর একটু হাঁটতে বেরোয় দনু। তখন হাটফেরতা চাষিদের দল থাকে রাস্তায়, থাকে সাইকেলের সামনে রডে মেয়ে বসিয়ে ঘুরতে বেরোনো বখাটে ছোঁড়াদের দল। এছাড়াও শহর থেকে রাতের ট্রেনে আসা অনেকের সঙ্গেই দেখা হয়ে যায় তার। আজ তবে সব কিছু এত চুপচাপ কেন? 2 দিন আগেই পূর্ণিমা গেছে, আকাশে দ্বিতীয়া চাঁদ। অল্প একটু মেঘও করেছে। আবছা আলো ছাওয়ায় সামনে পড়ে থাকা কালো ফিতের মতো সরু রাস্তাটাকে সাপের খোলসের মতো লাগছিল দনুর। যেখানে টোটো তাকে নামিয়ে দিয়ে গেছে সেখান থেকে তার বাড়ি বেশ খানিকটা রাস্তা। যেতে যেতে খেয়াল করে সে চারপাশে একটুও শব্দ নেই কোথাও। মানুষজন বা নেড়ি কুকুর কারোর পাত্তা নেই, এমনকি গাছের পাতা অবধি নড়ছে না। শুধু চারদিকে আলকা অভিশাপের মতো লেগে আছে কটু আষ্টে গন্ধ। আরও কি যেন একটা নেই ভাবছিল দনু, তাই এত অস্বস্তি হচ্ছে আজ। একটু পরে সেটা খেয়াল করতে তার হাঁটাটা আস্তে হয়ে উঠল। ঝিঝির ডাক, একটা ঝিঝি পোকাও ডাকছে না আজ। গ্রামে আসা ইস্তক এই 2 সপ্তাহে এমন একটা রাতও যায়নি যখন এই বিপুল শব্দ ব্রহ্মতালা লাগায়নি তার কানে। আজকাল তার অনেকটা অভ্যেস হয়ে গেছে এই শব্দটা, তাই এই চুপচাপ থাকাটা কেমন যেন অশরীরই লাগলো তার কাছে। দনুর মনে হচ্ছিল এই চুপ জ্যোৎস্নার রাত যেন ভারী পাথরের মতো তার বুকে চেপে বসেছে। শীতের রাত্রেও একটু ঘেমে উঠছিল দনু। হাঁটার বেগটা বাড়িয়ে দিল সে। সামনে তেমাথার মোড় থেকে একটা রাস্তা বেঁকে গেছে ডান দিকে।
সেই রাস্তা দিয়ে একটু এগোলেই গ্রামের পাশের বড় বাঁশবনটা। তার গা দিয়ে একটা শর্টকাট আছে দনুর বাড়ির দিকে যাওয়ার। রাস্তাটা খোঁড়া ভৈরবীর মাঠের ধার ঘেঁষে। সেই রাস্তাটাই ধরল দনু, তাড়াতাড়ি হবে। আর এক মুহূর্ত খোলা জায়গায় থাকতে চাইছিল না সে। বাঁশবনের মাঝামাঝি যেই এসেছে সে, সেই পচাটে গন্ধটা যেন হঠাৎ করে বেড়ে উঠে এক ঝলক দমকা হাওয়ার মতোই ঝাপটে গেল তার চোখ মুখে। প্যান্টের পকেট থেকে রুমালটা বার করে নাকে দিতে যাবে দনু, এমন সময় বাঁ দিকে কি যেন একটা আওয়াজ শুনতে পেয়ে সে দাঁড়িয়ে গেল। ছোপের আড়ালে কি ওটা? ওই যে নড়াচড়া করছে। মাথা নিচু করে হাতের পাতাটা কপালের উপর ধরে ঠাহর করার চেষ্টা করল সে। মুরলিদের বাড়ির কেলে গাইটা না? এখানে বসে আছে কেন এত রাত্রে? গোয়ালে নিয়ে যায়নি কেউ? রাস্তা ছেড়ে সন্তর্পণে বাঁশবাগানে ঢুকল দনু। বুকটা দুরু দুরু করছিল তার। একটু এগিয়েও থমকে গেল সে, কারণ সে স্পষ্ট দেখতে পেল যে গরুটা আসলে বসে নেই, শুয়ে আছে। আর যেভাবে ঘাড় কাত করে শুয়ে আছে তাতে বোঝা যায় যে তার গলাটা মুচড়ে দিয়েছে কেউ। হাড় চিবানোর মর্মর আওয়াজ কানে এলো নাকি তার? আর মরা গরুটার পাশে কালো ছায়ার মতো কে ওটা? জলজলে চোখ। ঠিক এই সময় মেঘ সরে গিয়ে এক টুকরো চাঁদের আলো যেন বজ্রপাতের মতোই আছড়ে পড়ল তার গায়ে। তারপর আর কিছু মনে নেই দনুর। বাথরুমে ঢুকে বেসিন ধরে আয়নার সামনে দাঁড়িয়েছিল শামু, মানে এই বাড়ির নতুন বউ শাম্ভবী। বাথরুমে বউয়ের জন্য একটা বাহারি ওয়াশ বেসিন বসিয়ে দিয়েছে নিতাই। তার উপর একটা ছোট আয়নাও লাগিয়ে দিয়েছে। ঝটপট মুখে চোখে জল দিয়ে উত্তেজনাটা কমাবার চেষ্টা করছিল শামু। হাতে লেগে থাকা শাশুড়ি মায়ের রক্তটা শুধু একবার জিভের ডগায় ঠেকায় সে। আহ, কি স্বাদ! বাথরুমের বাইরে থেকে দরজায় টোকা দেয় পিস্তুত ননদ শ্যামলী। ও বৌদি, একবারটি এসো না, ডাক্তারবাবু কী সব বলবেন বলে তোমায় ডাকছেন। শুনেই যতদূর সম্ভব গলার স্বর স্বাভাবিক করে ফেলে শামু। তারপর উত্তর দেয়, যাই। দ্রুত গামছা দিয়ে মুখটা মুছে ফেলে সে। বাসন্তী পিসি চোখ বন্ধ করে চুপচাপ শুয়েছিলেন বিছানায়। মাথায় মস্ত বড় ব্যান্ডেজ, পড়ে গিয়ে অনেকটা কেটে গেছে মাথায়। পাশে ভিড় করে আছেন গ্রামের ছোট বড় গিন্নিদের দল। ডাক্তারবাবু গম্ভীর মুখে প্রেশার মাপছিলেন বাসন্তী পিসির। আশেপাশে মহিলাদের মুখে উদ্বেগ ছাপিয়েও যেটা ফুটে উঠেছিল সেটার নাম হলো ভয়, হাড় কাঁপানো ভয়। সত্যি দেখেছিস তুই? সামন্তদের বড় গিন্নি ফিসফিস করে প্রশ্ন করেন পাশে দাঁড়িয়ে থাকা নির্মলাকে। নির্মলা হলো ঘোষেদের ছোট মেয়ে। হ্যাঁ গো পিসি। নির্মলা চাপা স্বরে উত্তেজনা ফুটে বেরোচ্ছিল। স্পষ্ট দেখলুম মায়ের জিভটা লাল, টকটকে লাল, রক্ত গড়িয়ে পড়ছে যেন। বাকিরা শিউরে উঠলেন সে কথা শুনে। জোর হাত কপালে ঠেকালেন কেউ কেউ। এর মধ্যেই ক্ষীণ প্রতিবাদ করার চেষ্টা করে সরকারদের বড় বউ টুম্পা। ধুর, কি দেখতে কি দেখেছে ও বাচ্চা মেয়ে। আমি বলে বাচ্চা মেয়ে। ক্ষোভে ফেটে পড়লে নির্মলা। আর ঠাউর মশাই দেখলো, নপাড়ার দোক্তা দিদা দেখলো, নানানদের বড় জ্যাঠা দেখলো, বাজু কাকু দেখলো, সেগুলো কিছু নয় না? অকাট্য যুক্তির সামনে চুপ করে যায় টুম্পা। কান খাড়া করে এই কথোপকথন শুনছিল শামু, আর ক্রমশই তার কৌতূহল চাগার দিয়ে উঠছিল। শাশুড়ি মাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসা ইস্তক একটা ফিসফিস চলছে খেয়াল করেছে সে।
নিতাইয়ের মুখটাও গম্ভীর। বাইরের বৈঠকখানায় শ্বশুরমশাই আর গাঁয়ের গণ্যমান্য লোকেরা বসে মিটিং করছেন। খুব সাংঘাতিক কিছু ঘটেছে নাকি? প্রবল কৌতূহলে উসখুস করছিল সে। অথচ নতুন বউয়ের পক্ষে আগ বাড়িয়ে কৌতূহল প্রকাশ করাটাও ভালো দেখায় না। মায়ের জিভে রক্ত দেখলে কি হবে গো দিদি? প্রশ্ন করে সানাপাড়ার রাখাল মণ্ডলের বউ। বয়স হলে কি হবে? বুদ্ধিশুদ্ধিতে মহিলাকে প্রায় নাবালিকাই বলা চলে। সে কি রে বউ, কালীগিরি তান্ত্রিকের ওই গেরাম বন্ধনের কথা শুনিসনি তুই? অবাক বিস্ময়ে প্রশ্ন করে সামন্তগিন্নি। কালীগিরি তান্ত্রিক যে বলে গেছিল খুঁতা ভৈরবীর পুজো করে যাতে গেরামের কোনো অনিষ্ট হয়, তাই সে নাকি মন্তর দিয়ে গেরাম বেঁধে দিয়ে গেছে। যে রাতের মায়ের পিতিষ্ঠে হয় সেই রাতেই শ্মশান থেকে এক ডোম না বাগদিকার একটা মরা এনে তাকে তন্তর মন্তর করে সেই মরার হাতের দুটো আর পায়ের দুটো এই 4টে হাড় গেরামের 4 কোণায় পুঁতে বাঁধন দিয়ে দেয়। কিন্তু কালীতান্ত্রিকও এও বলে গেল যে মন্তরের জোর থাকবে মাত্র 300 বছর। তারপর নির্মলা গ্রামেরই মেয়ে, এসব কথা কমপক্ষে 100 বার শোনা। তবুও ব্যাপারটা আরেকবার ঝালিয়ে নেওয়ার জন্য প্রশ্ন করে সে, তারপর কি হবে? তারপর কি হবে জানতে চাইছিস মেয়ে? থুরথুরে গলায় বলে ওঠেন এক বৃদ্ধা। এতক্ষণ এক কোণায় এক মোড়াতে নির্জীব হয়ে বসেছিলেন তিনি। কান থেকে প্রেশার মাপার যন্ত্র খুলে সামর দিকে চাইলেন বর্ষিয়ান ডাক্তারবাবুটি। চিন্তিত স্বরে বললেন, প্রেশারটা অ্যাবনর্মালি ফল করে গেছে বুঝলে। কোনো একটা সাডেন শক থেকে এরকম হয় মাঝে মাঝে। মাথার কনকাশনটাই চিন্তায় ফেলেছেও যদিও। হপ্তা 2 কমপ্লিট বেড রেস্ট লিখে দিয়ে গেলাম। হালকা মুরগি স্টু আর 2 পিস করে শাঁকা পাউরুটি খাওয়াবে 2 বেলায়। যা যা ওষুধ লিখে দিয়ে গেলাম আজ দুপুর থেকেই খাওয়ানো শুরু করে দিও। 2 দিন অন্তর ব্যান্ডেজ পাল্টে ড্রেসিং করে দিতে হবে। 5 দিন বাদে একবার খবর দেবে অবস্থা জানিয়ে। এই বলে খসখস করে খবরের কাগজের ওপর রাখা প্যাডে ওষুধ লিখে দিতে থাকেন ডাক্তারবাবু। তারপর এইবার হাল ধরেন এদের মধ্যে যিনি বয়স্কতম, মণ্ডলদের সেই ঠান বুড়ি, যে প্রজার অসাবধানতায় তালদিঘির ভৈরবীর নাম খোঁড়া ভৈরবী, তিনি এই মণ্ডলদেরই পূর্বপুরুষ। ফলে পুরো ঘটনার খুঁটিনাটি বংশ পরম্পরায় তার জানা। ডোমবাগদি নয় রে মেয়ে, কালীতান্ত্রিক যার মরা নিয়ে তুক করেছিল তার নাম ছিল রামাই। সেকালে নামি ডাকাত ছিল সে। তার ভয়ে এই পরগনা তরতর করে কাঁপত। বলে একটু দম নেয় ঠান বুড়ি। তারপর ফের শুরু করেন। কালীতান্ত্রিক বলে গেছিল যে 300 বছর পর এই বাঁধনের জোর নাকি আস্তে আস্তে পুড়িয়ে আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তখন নাকি ঠিক এক পূর্ণিমা থেকে পরের অমাবস্যার মধ্যে ওই 4টে হাঁড়ি এক এক করে মাটির ওপরে উঠে আসবে। বলে চুপ করে যান ঠান্দি। কি করে বুঝবো জোর ফুরিয়ে এসেছে কিনা? ভয় ভয় প্রশ্ন করে রাখাল মণ্ডলের বউ। ফিসফিসে হয়ে আসে ঠান্দির গলা। কালীগিরি তান্ত্রিক বলে গেছিল যে রাতের মায়ের জিভে আপনা আপনি রক্ত দেখা যাবে, জানবি সেই দিন থেকেই এই চণ্ডাল বন্ধনের জোর শেষ। মায়ের জিভে রক্ত আসা মানে মা বলি চাইছেন। সেই রাতেই মাটির উপরে উঠে আসবে প্রথম হাড়। তারপর রুদ্রশ্বাসে প্রশ্ন করে নির্মলা। বাকিরাও শ্বাস বন্ধ করে শুনতে থাকে। তারপর যে রামাইয়ের ডাকাতের হাড় নিয়ে তন্তর করেছিল কালীতান্ত্রিক, সে নাকি সেই রাতেই নরক থেকে জেগে উঠে ফের ফিরে আসবে তালদিঘিতে।
বলে থামেন ঠানদিদি। তারপর রুদ্ধশ্বাসে প্রশ্ন করে কেউ। চুপ করে থাকেন ঠানদিদি। তারপর ফিসফিস করে বলেন, সে ফিরে আসবে পিশাচ হয়ে। তারপর এক এক করে গায়ে সবার রক্ত মাংস চুষে খাবে সেই দানব। এক একটা করে মন্তরের হাড় উঠে আসবে, আর সেই পিশাচের গায়ে দুনো বল আসবে। আরও তেজি হবে শয়তানটা। হাঁপাতে থাকেন ঠানদিদি। খানিকক্ষণ চুপ থেকে ফের যোগ করেন, আর যেদিন শেষ হাড়টা উঠে আসবে সেদিন। এই বলে চুপ করে যান প্রাজ্ঞ বৃদ্ধা। সেদিন কি ঠান্দি? সেদিন এই তালদিঘিতে বাপ পিতামোর পিঠেতে পিদিম জ্বালানোর জন্য একটা লোক থাকবে না রে মেয়ে। রহস্যময় শোনায় ঠান্দির গলা। সেই 15 দিনের পর নাকি এই গাঁয়ে শুধু কুকুর আর শকুন ছাড়া আর কোনো প্রাণীটির ছায়াও দেখা যাবে না। এই বলে চুপ করেন ঠানদিদি। এই আলাপচারিতা শামুর সঙ্গে মন দিয়ে শুনছিলেন আরেকজনও, ডাক্তারবাবু। সব শুনে টুনে তিনি নাকের ভেতর একটা ঘোঁত করে শব্দ করে বললেন, যত সব বুজরুকি আর আজগুবি গাল গল্প। মেলা রাত হয়েছে, এবার আপনারা যে যার বাড়ি যান দেখি। আর এসব গল্প গাছা বলে রোগীর টেনশন বাড়িয়ে লাভ নেই। আর তুমি শোনো বৌমা, এই বলে শামুর দিকে ফেরেন তিনি। যে কটা ওষুধ বলে দিয়ে গেলাম টাইমে টাইমে খাইও, কিন্তু অসুবিধা হলে একটা কল দিও নিতাইকে বলে। ফোন নাম্বার তো জানোই। এই বলে ব্যাগ গুছিয়ে উঠে পড়েন তিনি। ডাক্তারবাবু বেরিয়ে যাওয়ার ঘণ্টা চারেক পর ডাক্তারবাবুর খোঁজে মুখুজ্জে বাড়িতে লোক আসে। তিনি নাকি বাড়ি ফেরেননি তখনও। অনেক খোঁজাখুঁজির পর পরদিন ভোরবেলা নাগাদ ডাক্তারবাবুর পাত্তা পাওয়া যায় কালী মাঠের উত্তর পশ্চিম কোণে। অবশ্য ডাক্তারবাবু নয়, ডাক্তারবাবুর বডি পাওয়া গেল বললেই ঠিক হয়। তার কোমর থেকে নিচের অংশটা কে যেন খেয়ে গেছে। ওহে গোকুল, আছো নাকি? আছি কাকা। সুবল কই? এই তো আমার বাঁ পাশে। কই হে জগন্নাথ, সারা শব্দ নাই কেন? আছি ঠাকুর, কুয়াশার আশেপাশে কিছু ঠাওর হয় না যে। হাঁকার দিতে থাকো হে, এর ওর নাম ধরে ডাকতে থাকো। ও মনসুর মিয়া, বলি গাড়িই চালাবে না দুটো কথাও বলবে? জবাব দেয় না মনসুর মিয়া। এক মনে গাড়ি চালাতে থাকে। চারিদিকের যা আবহাওয়া তাতে এই গপ্পে লোকটাও গুম মেরে গেছে বলে মনে হয়। মাচান গোপীনাথের হাট থেকে ফিরছিল ওরা জনা ছয়েক লোক। বেরিয়ে পড়েছিল অবশ্য বেলা থাকতে থাকতেই। কিন্তু গড়ানহাটার মোড়ে মনসুর মিয়ার ভ্যানটা বেগরবাই করতে চোখে অন্ধকার দেখে ওরা। অন্ধকার দেখার যথেষ্ট কারণ ছিল। যেদিন সকালে ডাক্তারবাবুর আধ খাওয়া শরীরটা পাওয়া যায়, সেই দিন রাত্রে একটা অদ্ভুত আওয়াজে দাসপাড়ার মালতীর ঘুমটা ভেঙে গিয়েছিল হঠাৎ করেই। খানিকক্ষণ কান পেতে রাখার পর তার ঠাউর হয় যে আওয়াজটা আসছে সেটা তাদের গোয়াল ঘর থেকে। এদিককার গাঁয়েগঞ্জে হামেশাই রাত বিরেতে বুড়ো ভাম বা বন বিড়াল হানা দেয়, অথবা সাপখোপও হতে পারে। মোটমাট গোয়াল ঘরে কিছু একটা তো ঢুকেছেই। এই ভেবে ঘরের কোণে রাখা খেঁটো বাঁশের টুকরোটা এক হাতে আর কেরোসিনের কুপিটা অন্য হাতে ধরে গোয়াল ঘরের দিকে রওনা দেয় সে। পরের দিন শুধু চুটকি পড়া পায়ের আঙুল আর কয়েকটা হাড়গোড় পাওয়া গেছিল মালতীর। বাঁশবনের দক্ষিণ কোণে। সেই দিন থেকেই লোকজনের মনে ভয়টা পাকাপোক্তভাবে গেড়ে বসতে থাকে।
সত্যি সত্যিই রামাই ডাকাত ফিরে এলো নাকি পিশাচ হয়ে? কথা কও না কেন মিয়া? এবার হাল ধরেন কার্তিক সমাদ্দার। সম্পন্ন ব্যবসায়ী, 5টা সর্ষের তেলের মিল আছে আশেপাশের গঞ্জে, তার মধ্যে একটা আবার মাচান গোপীনাথের হাটে। তাগাদায় বেরিয়েছিলেন সমাদ্দার মশাই। নিজের অ্যাম্বাসাডারটা মাঝ রাস্তায় জবাব দেওয়ায় নেহাত বাধ্য হয়েই এই ভ্যানেতে চড়তে হয়েছিল তাকে। এতক্ষণ ধরে মনে মনে ঈশ্বরনাম করছিলেন তিনি। একে রাত বিরেতে বাইরে থাকা তার না পছন্দ, তারপর আজকাল গাঁয়ে যা চলছে তাতে স্বস্তিতে থাকার কথাও নয়। চারিদিকে ওর নাম ধরে ডাকার মানেও ভালোই বুঝছিলেন সমাদ্দার মশাই। মনে জোর বজায় রাখা আর কি। ও মিয়া, কাল বাজারে তোমার পোলাটার লগে কথা হইল গিয়া, বুঝলা? শ্যামরার কথাগুলান ভারী মিষ্ট, সব শিখছে খুব। ওরে টোটো চালাইতে কও কেন? গঞ্জের বাজারে একখান দোকান দিতে কও না কেন পোলারে? আমি তো আসিয়া ওনো। সাহস জোগানোর চেষ্টা করেন কার্তিক সমাদ্দার, বোধহয় নিজেরই। জবাব দেয় না মনসুর মিয়া। সেই যে গাড়ির সারি টাড়িয়ে পাশের জঙ্গলে পেচ্ছাপ করতে গেছিল লোকটা, তারপর ফিরে আসার পর থেকেই কেমন যেন থুম মেরে গেছে সে। চোখ দুটো সামান্য লাল, কারোর সঙ্গে কথা বলছে না, কাঁধ দুটো সামান্য উঁচু হয়ে আছে। সমাদ্দারের কথার জবাবে সামান্য একটা অদ্ভুত আওয়াজ করে সে। আর ঠিক সেই সময় একটা মাংস পচা গন্ধ যেন মাছ ধরা জালের মতো ঝাঁপিয়ে পড়ল সবার ওপরে। বন্ধ করে বসেছিল রাখহরি সাধুখা। এখন পরম বৈষ্ণব ভক্ত হলে কি হবে, একালে তার নাম করে বাচ্চাদের ঘুম পাড়ানো হতো আশেপাশের গায়ে। এমনই প্রতাপ ছিল তার। একখানা লাঠি গাছ সম্বল করে 4-4টে পাঠানকে ঘায়েল করার গল্প এখনও আশেপাশের 5 গায়ের লোকে বলা বলি করে। চিরকালই তার ভয় ডর কম, বুকে দুর্জয় সাহস। যখন বলি দেওয়ার চল ছিল, তখন খোড়া ভৈরবীর সামনে এক কোপে জোড়ামোষের গলা নামাতো রাখহরি। লোকে এখনও নিচু গলায় বলা বলি করে, এককালে যারা রাখহরির হাতে বলি হয়েছে তাদের সবাই 4 পেয়ে নয়। এহেন ডাকসাইটে রাখহরি নবদ্বীপের রাসের মেলায় ঘুরতে গিয়ে মদনমোহন গোস্বামীর কাছে দীক্ষা নিয়ে ফেলে এখন বিলকুল শুধরে গেছে। দুবেলায় নিরামিষ খায়, একাদশীতে হব্বিষ্যি করে, পূর্ণিমা অমাবস্যায় তার বরাদ্দ শুধু ফলাহার আর সাবু। সেই দিন ঠাকুরের নামগান করার জন্য করতালটা নিয়ে বসেছে রাখহরি। ভক্তিগীতি লহরীতে ডুবে গেছে সে। গুরু তোমার চরণ পাবো বলে রে দিয়ে শুরু, শেষ কতক গুরুদেব দয়া করো দীনজনে গাইছে। ভক্তিবিনত চোখ দুটি থেকে অবিরল নেমে আসছে প্রেমাশ্রুধারা। এমন সময় বাড়ির চালে খড়খড় আওয়াজ হতে একটু অসন্তুষ্টই হয় সে। ছেলে ছোকরার দল চাল কুমড়ো চুরি করতে উঠেছে নাকি? সবে 2খান চাল কুমড়ো পেকে উঠেছে। রাখহরির ইচ্ছে যে সামনের বেশতবার পূর্ণিমা, সেদিন বড়ি দিয়ে চাল কুমড়োর তরকারি আর অন্যান্য পঞ্চব্যঞ্জনে রাধাকৃষ্ণের ভোগ দেবে সে। শেষ পাতে একটু দই আর সঙ্গে মালপোয়া। আহা, মহাপ্রভু বড় ভালোবাসতেন। নষ্ট চন্দ্রের দল সেসবও করতে দেবে না। লুঙ্গিটা 2 ভাঁজ করে কোমরে গুঁজে উঠোনে নেমে আসে রাখহরি। হাতে একটা নিভু নিভু টর্চ। ব্যাটারি শেষ হয়ে এসেছে তার। চালের দিকে চেয়ে একটা হাঁকার দেয়, কে রে ওখানে? জবাব আসার বদলে একটা শব্দ ভেসে আসে তার কানে। চালের ওপার থেকে কি যেন একটা খড়মড় করে ওদিকের চাল বেয়ে নেমে যায়। হালকা পায়ে একটু দ্রুতই ওদিকে দৌড়ে যায় রাখহরি। ঠাকুরের ভোগের সামগ্রী যায় যাক,
কিন্তু রাকহরি সাপুয়ের বাড়ি থেকে কিছু একটা চুরি করে ভেগে যাওয়ার মতো চোর যে এই জেলাতে এখনো আছে সেটা ভেবেই সে আশ্চর্য হচ্ছিল। বাড়ির পেছন দিকে যেতেই একটা মাংস পচা গন্ধ যেন ভেজানো গামছার মতো দম বন্ধ করা ভাব নিয়ে তার মুখ চোখের উপর ঝাঁপিয়ে পড়ল। এখানে এই গন্ধটা এলো কোত্থেকে? হঠাৎ করে থমকে দাঁড়ালো রাকহরি। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল যে এখানে কিছু একটা আছে যেটা তার বোধ বুদ্ধির বাইরে। এক মুহূর্তে সমস্ত স্নায়ু সতর্ক হয়ে উঠল তার। নিচু হয়ে একটু আড়াল হলো সে। নিজের অজান্তেই হাতের তালু ঘেমে যাচ্ছিল তার। তলপেটটা খালি খালি লাগছিল এককালে ডাকাতে কালীর সামনে মানুষ বলি দেওয়া রাকহরি সাধুকার। ঘাড়ের রোয়া দাঁড়িয়ে পড়ছিল তার। বাড়ির পেছন দিকে সামান্য ঝোপ জঙ্গল হয়ে আছে। এককালে এসব নিয়মিত সাফসুত্র রাখত রাকহরি। আজকাল তারক ব্রহ্ম নাম গানে তার এত সময় যায় যে এসব দিকে মন দেওয়ার সময়ই পায় না সে। ভাবতে ভাবতেই আম গাছটার গোড়ার দিকে নজর পড়ে তার। ওটা কি ওখানে? একগাদা কালো ছায়া জড়ো হয়ে আছে কেন ওখানে? আর জল জলে আগুনের চোখ দুটো কি? কার চোখ? খোঁড়া ভৈরবীর মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় মনসুর মিয়ার ভ্যানটা যেন হঠাৎ করে ফের একটা হেঁচকি তুলে থেমে যায়। সবার আগে লাফ দিয়ে নামেন কার্তিক সমাদ্দার। হেলার কি এর ভ্যান লইয়া বাইর হও তুমি? থাইকা থাইকা থাইমা যায়। মস্করা করো তুমি প্যাসেঞ্জার লইয়া, মস্করা। আরও কিছু বলতে যাচ্ছিলেন সমাদ্দার মশাই। কাঁপা কাঁপা হাতে তার মুখটা চেপে ধরল সুবল। একটু অবাক হয়ে পাশে তাকান সমাদ্দার মশাই। জগন্নাথ বাচ্চা ছেলে, সে তখন গোকুলকে জড়িয়ে ধরে ঠকঠক করে কাঁপছে। আকাশের পঞ্চমীর বাঁকা চাঁদ, তার ম্লান আলোয় বাঁশবনে ছায়া পড়েছে। রাস্তার উপর সেই আলোয় কার্তিক সমাদ্দার দেখলেন যে মনসুর মিয়া ভেবে যার গাড়িতে এতক্ষণ চড়ে এসেছেন তার কাঁধ দুটো আরো উঁচু হয়ে উঠেছে, শরীরটা দুনো হয়ে উঠেছে, হাত দুটো বেড়ে গেছে প্রায় 1.5 গুণ। মুখের পাশ দিয়ে বেরিয়ে এসেছে দুটো কুকুরের দাঁত, আর একটা পচা গন্ধে তার বমি উঠে আসার জোগাড়। এইবার আস্তে আস্তে বাঁ দিকে ঘাড়টা ঘোরালো সেই প্রাণীটা। না, ভুল হলো, শুধু ঘাড়টা ঘুরল তার, আর হাত দুটো কাঁধ থেকে যেন উল্টে গেল। টকটকে লাল চোখ দুটো দিয়ে একবার যেন প্রাণ ভয়ে ভীত লোকটাকে দেখে নিল সে। তারপর সামনের লোকটাকে বাঁ হাত দিয়ে খপ করে ধরে মাটির উপরে আধ হাত খানিক তুলে খানিকক্ষণ দেখল। তারপর যেভাবে বাচ্চারা খেলনা পুতুলের মাথাটা খুলে ফেলে ঠিক সেইভাবে ডান হাতটা দিয়ে তার মুন্ডুটা ছিঁড়ে আনলো এক টানে। বাকিরা আর দাঁড়াবার সাহস পায়নি, পিছন বাগে ফিরে দৌড় দেয়। শুধু দৌড়াতে গিয়ে পড়ে যান সমাদ্দার মশাই। সাহস করে আরও কিছুটা এগোয় রাকহরি। পচা বিশ্রী একটা গন্ধে নাড়ি ভুড়ি উঠে আসছিল তার। তাদের গামছাটা নাকে চেপে ধরে সে। আরও একটু এগোতেই নরম নরম কি যেন একটা তার পায়ে ঠেকতে থেমে গিয়ে সেদিকে টর্চ মারে রাকহরি। একটা মানুষের হাত, কনুয়ের নিচ থেকে কাটা। না, ভুল হলো, কাটা নয়, ছেঁড়া। তার গায়ে এখনো রক্ত লেগে। খানিকক্ষণ স্তম্ভিত হয়ে সেদিকে চেয়ে থাকে রাকহরি। বুকটা ধক করে ওঠে তার। মানুষের কাটা হাত পা দেখার অভ্যেস বহুদিন নেই রাকহরি। তার উপরে জ্যান্ত মানুষের হাত যে ওইভাবে মুচড়ে ছিঁড়ে আনা যায় সে কথা কোনোদিনও সে স্বপ্নেও ভাবেনি। দরদর করে ঘামতে থাকে রাকহরি। বুকটা ধরাস ধরাস করছিল তার। কাঁপতে কাঁপতে সামনের টর্চ ফেলে দিয়ে আরও স্ট্যাচু হয়ে যায় সে। ওটা কি?
কোনো প্রাণী? থরথর করে কাঁপতে থাকা আলোয় রাখহরি দেখে একটা প্রকাণ্ড উলঙ্গ শরীর কিসের ওপর যেন ঝুঁকে পড়েছে। সারা শরীর বড় বড় কালো লোমে ঢাকা, কান বলে কিছু নেই, আর বড় বড় বাঁকানো নৌকলা দুটো মোটা মোটা হাত দিয়ে কি যেন একটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মাংসের গন্ধ ছাড়াও এবার আরও একটা উগ্র গন্ধ নাকে এলো রাখহরি, কাঁচা রক্তের গন্ধ। এবার সেই প্রাণীটা লাল টকটকে চোখ তুলে তাকালো উপরের দিকে, আর সেই অমানুষিক বিভীষিকার দিকে তাকিয়ে ভয় প্রাণ উড়ে গেল রাখহরির। পিছনে ফিরে পড়ি কি মরি করে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল সে। পালাবার আগে শুধু আর একটা জিনিসেই চোখ পড়েছিল তার। প্রাণীটা যেটার ওপর ঝুঁকে পড়েছিল সেটা যে একটা শরীর তা চিনতে ভুল হয়নি রাখহরির। তারই কাটা মাথাটা আয়েশ করে খাচ্ছিল সে, আর ওই আতঙ্কের মধ্যে শরীরটা কার সেটা দেখা মাত্র চিনতে দেরি করেননি রাখহরি। ওটা কার্তিক সমাদ্দারের শরীর। মণ্ডল বাড়ির লোকজন অবশ্য এত কথা জানত না। পরদিন রাত ভরে মণ্ডলদের ছোট মেয়ে তাপসী ঘুম থেকে উঠে তার পাশের বাড়ির ছোট্ট পুকুরটায় মুখ ধুতে গিয়ে দেখে সারা পুকুরের জল টকটকের লাল, আর তাতে কাঁচা রক্তের গন্ধ। কেউ যেটা দেখেনি, কখনো দেখবে না, সেটা হচ্ছে পুকুরের নিচে পাঁক থেকে মাথা উঁচু করে বেরিয়ে এসেছিল একটা পায়ে পচে গলে যাওয়া হাতের হাড়। বৈঠক বসেছিল মুখুজ্জে বাড়ির বাইরের ঘরে। গাঁয়ের 5 জন গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। ছিলেন যোগেন ভট্টাচার্য মশাই, ছিল আরও 2 জন যারা সামনাসামনি দেখেছে সেই পিশাচকে, তারা রাখহরি আর দনু। সারা গ্রাম জুড়ে একটা থমথমে সন্ত্রস্ত পরিবেশ। ভোরের আলো ফোটার আগে কেউ ঘরের বাইরে বেরোয় না, আর সন্ধে নামতে না নামতে ঘরের দরজায় খিল। তারপর চিল্লিয়ে গলা ফেরে রক্ত তুলে ফেললেও কাউকে পাওয়া যাবে না। গত 10 দিনে 8 জন স্বীকার করেছে তালদিঘির পিশাচ। তার সঙ্গে গেছে বছিরুদ্দি আর নাসিরের দুটো করে 4টে ছাগল, তারিণী কর্মকারের একটা বাছুর, আর পাড়ার বসেদের গোয়াল থেকে 2টো দুধেল গাই। আজকাল সন্ধ্যের পর মানুষ তো দূর, কুকুরও দেখা যায় না তালদিঘির পথে। আশেপাশের গাঁ তো বটেই, এ গায়ের বাসিন্দা যারা, তাদের আত্মীয় স্বজনরাও আজকাল সভয়ে এড়িয়ে চলছে তালদিঘিকে। পুলিশে অবশ্য প্রথা মাফিক খবর দেওয়া হয়েছিল। তারা চৌকিও বসিয়েছিল একখান, মস্ত একখান ভুঁড়ি দুলিয়ে আর একটা মোটা গোঁফজোড়া মুছড়ে হাবিলদার রতনলাল চৌবে এসে বসেছিল চৌকিতে। कौन बदमाश उदमाश कर रहा होगा ये सब, आने दो साले को हमार सामने। ভজুয়ার দোকানের হিং দেওয়া গরমা গরম একধামা কচুরি বেশ আয়েশ করে চিবোতে চিবোতে সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকা জনাদশেক লোককে বলছিল রতনলাল। তারপর 1 ঘটি ঘন সরপড়া দুধ গলায় ঢেলে তৃপ্তির উদ্গার তুলে বাকি কথাটায় একটু ভারী গলায় শেষ করেছিল সে। एक बार हमरे लात लग जाए तो देखना, उल्टा टांग के मारेंगे साले को। পরদিন ভোরে চৌবেজির বেল্টটা আর 1 পাটি জুতোই পাওয়া গেছিল বাজারের মধ্যে। তখনও রক্ত লেগেছিল দুটোতেই। অনেক খোঁজাখুঁজি করেও বডির কোনো হদিশ পাওয়া যায়নি। পুলিশ কি বলছে? চিন্তিত মুখে প্রশ্ন করেন রায়বাবু। এককালে উঁচু পোস্টে সরকারি চাকরি করতেন পরিমল রায়। তার মতামতের একটা দাম আছে। লোকাল থানা হাত তুলে দিয়েছে। হতাশ স্বরে বললেন মুখুজ্জে মশাই। বড়বাবু বললেন, ভূত প্রেতের কারবার ওনার আন্ডারে পড়ে না। উনি রিপোর্ট লিখে সদরে ফাইল পাঠিয়ে দিয়েছেন। এরপর যা করার উপরওয়ালা করবেন। তাহলে উপায়?
শুকনো মুখে প্রশ্ন করেন সাঁপুইদের বড় কর্তা অধীর রঞ্জন সাঁপুই। লোকে বলে গেঁড়ে সাঁপুই। ততদিনে তো গা ফাঁকা হয়ে যাবে দাদা। 8 জন লোক। 8 নয় কাকা, 9 জন, চিন্তিত মুখে বলে রাকহরি। গতকালই গরানহাটার জঙ্গলে পচা গলা শরীর পাওয়া গেছে মনসুর মিয়ার। মাথার আধখানা আর একখানা পা পাওয়া গেছে মাত্র। গাড়ির সারাই করে যখন জঙ্গলে গেছিল পেচ্ছাপ করতে, তখনই বোধহয়। ওদিকে নিতাই খুঁজছিল শামুকে। বউকে চোখে চোখে রাখে নিতাই। নতুন বিয়ের ক্ষেত্রে সেটা তেমন অস্বাভাবিক কিছু নয়, কিন্তু এক্ষেত্রে কারণটা অন্য। তার মনে একটা সন্দেহ পাকিয়ে উঠছে কয়েকদিন ধরেই। মা যেদিন মন্দিরে পড়ে গেলেন, তবে থেকেই কেমন যেন অদ্ভুত ব্যবহার করছে মেয়েটা। কথা নেই কারোর সঙ্গে, চুপচাপ থাকে দিনের বেশিরভাগ সময়। কথা বলতে গেলে এমন চোখে তাকায় যে দেখে বুকের রক্ত ঠান্ডা হয়ে যায়। তার থেকেও সাংঘাতিক ঘটনাটা ঘটে কয়েকদিন আগে। প্রথম প্রথম এত সব খেয়াল করেনি নিতাই। তার ঘুম খুব গাঢ়। একবার বালিশ ছুঁলে আর তার সার থাকে না। তবে সেই দিন মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেছিল নিতাইয়ের। উঠে অভ্যেসবশে পাশে হাত বাড়িয়ে দেখে পাশে বউ নেই। প্রথমে ভেবেছিল হয়তো বাথরুমে গেছে শামু, এসে পড়বে এক্ষুনি। বেশ কিছুক্ষণ পরেও শামু আসছে না দেখে উঠে যায় নিতাই। গিয়ে দেখে বারান্দায় গ্রিলের গায়ে মুখ ঠেকিয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে অদ্ভুত স্বরে মন্ত্রের মতো কিসব যেন চাপা গলায় নাকি কান্নার মতো আউড়ে যাচ্ছে তার নতুন বিয়ে করা বউ। সেই দিন হঠাৎ অকারণেই শীত করে উঠেছিল নিতাইয়ের। চুপচাপ বিছানায় এসে শুয়ে পড়েছিল সে। তারও ঘণ্টাখানেক পরে ভোর রাতের দিকে ফিরে আসে শামু। কি করছিল সে অত রাতে? শামু, ও শামু, গেলে কই? চাপা স্বরে ডাকতে ডাকতে বাড়ির অন্দরমহলে বউকে খুঁজছিল নিতাই। একটা কুটিল সন্দেহ তার মনে কয়েকদিন ধরে ক্রমেই ঘোঁট পেকে উঠেছে। শুধু সেই দিনই নয়, তারপর থেকেই রোজ রাতে ঘুমাবার পর বেশ কিছুক্ষণের জন্য শামু যায় কোথায়। আর সেই সব রাতেই একটার পর একটা অঘটন ঘটে যায় কি করে। শামু, শামু, কই গেলে গো? লোকজন এসেছে, চাটা করে দাও দেখি। বলি নিমকি টিমকি আছে কিছু? বলতে বলতে রান্নাঘরের পেছনে এসে উপস্থিত হয় নিতাই। আর তারপর সামনের দৃশ্যটা দেখে শিরদাঁড়ায় একটা বরফের স্রোত নেমে যায় তার। সেখানে তখন শামু পিঠ ফিরিয়ে বসে একটা অদ্ভুত কাজ করছিল। তার সামনে কক কক করে ছটফট করছে বাজার থেকে কিনে আনা 2-4টি মুরগি। স্পষ্টতই ভয় পেয়েছে তারা। আর আছে একটা সদ্য কাটা পাঁঠা। এ বাড়িতে মুরগি বা পাঁঠা বাজার থেকে কেটে আনা হয় না, জ্যান্ত আনা হয়। তারপর এই বাড়িতেই কেটে কুটে রান্না করা হয় তাদের। পাঁঠা কাটার জায়গাটা একটু দূরে। খানিকক্ষণ আগে বিশু কামার এসে পাঁঠাটা কেটে দিয়ে গেছে। মাটিতে শোয়ানো আছে কাটা পাঁঠাটা। আর নিতাইয়ের বউ, সদ্য বিয়ে করা বউ, সেই পাঁঠার রক্ত 2 হাতে তুলে নিজের সারা মুখে মাখছে আর রামদাটার ওপর আঙুলে করে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে। সঙ্গে সেই দুর্বোধ্য ভাষায় সুরেলা মন্ত্র আওড়ানো। ধীরে ধীরে সরে আসে নিতাই। বুকটা ধড়াস ধড়াস করছিল তার। হায় ঈশ্বর, এ কি দেখল সে? সে যা ভাবছিল তাহলে কি সেটাই সত্যি? কিন্তু এর প্রতিকার কি মুখুজ্জে মশাই? আর্তনাদ করেন বগলাচরণ শিকদার। কাজ কারবার সব লাটে উঠতে চলল যে। ছেলে মেয়ে পরিবার নিয়ে তো গায়ে বাস করাই মুশকিল হয়ে দাঁড়াচ্ছে দেখছি।
আপনিই বলুন, এভাবে বাঁচা যায় নাকি? রাক্ষহরি একটা কথা ভাবছিল। ভ্রুটা কুঁচকে ছিল তার। আচ্ছা, মণ্ডলদের ঠানদিদিকে একবার জিজ্ঞাসা করলে হয় না? মানে কালীগিরি তান্ত্রিক এসব থেকে বাঁচাবার কোনো কিছু মন্তর বা উপায় টুপায় কিছু বলে গেছিল কি ঠানদিদির সেই পূর্বপুরুষকে? কথাটা মনে ধরে সবার। এই কথাটা কারোর মনে আসেনি এতক্ষণ। তার উপর ঠানদিদি এখনও এই বাড়িতেই বাসন্তী পিসির পরিচর্যার তদারক করছেন। মুখুজ্জে মশাই কাজের লোক কানাইকে ডেকে বললেন অন্দরমহলে খবর দিতে। আধাত ঘোমটা টেনে একটু কুঁজো হয়ে এলেন ঠানদিদি। এদের সকলের থেকে বয়সে বড় হলে কি হবে? প্রাচীন যুগের লোক তিনি, ঘোমটা টোমটা বিলক্ষণ মানেন। দনু উঠে গিয়ে ঠানদিদির হাত ধরে যত্ন করে একটা মোড়ায় বসিয়ে দেয়। বেঁচে থাকো বাবা। থুরথুরে গলায় নাতির বয়সী নবীন মাস্টার মশাইটিকে আশীর্বাদ করেন ঠানদিদি। তারপর সমবেত ভদ্রজনের প্রশ্নটা শুনে অনেকক্ষণ ভুরু কুঁচকে টুচকে ভেবে বললেন, কই এরকম তো কিছু বাবা আমাকে বলে যায়নি রে ভাই। কিছুই বলে যাননি কালীতান্ত্রিক? ও ঠানদিদি, একটু চেষ্টা করো না, যদি কিছু মনে টনে থাকে তোমার। অনুনয় করেন এক দুজন। ভুরু কুঁচকে কী সব যেন ভাবতে থাকেন ঠানদিদি। সেদিকেই সাগ্রহে চেয়ে থাকে সকলে। বেশ কিছুক্ষণ পর বিড়বিড় করে বলতে থাকেন তিনি, একবার অবশ্যই, বুঝলি ভাই, আমি তখন খুব ছোট। রাত্রিরে খেয়ে দিয়ে ঘুমের ভান করে শুয়ে আছি। মা তো বাসন কোসন ধুয়ে এসে বাবার সঙ্গে গল্প করছে। এমন সময় কোথায় কোথায় এক খোঁড়া ভৈরবীর কথা উঠল, বুঝলি। আমি আমার তখন ঘুম আসি আসি করছে। মা ঠিক এটাই জিজ্ঞাসা করল। চোখটা জুড়িয়ে যা আসার আগে ঠিক শুনিনি, মনে হলো বাবা বলছে, কি যেন বলল। বলে উদ্ভ্রান্ত চোখ দুটো তুলে সবার দিকে চাইলেন। কি বলেছিল বলতো বাছা, মনে পড়ছে না কেন? এতক্ষণ সবাই নিঃশ্বাস বন্ধ করে শুনছিল ঠানদিদির কথা। কারো কিছু বলতে সাহস হচ্ছিল না। শুধু রাক্ষহরি ফিসফিস করে বলল, আর একটু মনে করার চেষ্টা করো না ঠানদিদি, কি বলেছিল তোমার বাবা? চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করেন ঠানদিদি। কপালটা কুঁচকে যায় বুড়ো মানুষটার। বাবা বলেছিল যে আমাদের পূর্বপুরুষের জন্য মায়ের মূর্তির আঙুল ভেঙেছিল। তিনি নাকি খুব ভয় পেয়েছিলেন। তখন তাকে নাকি কালীতান্ত্রিক সাহস দিয়ে বলে, কালীগিরি বলে গেছিল যে কি যেন মনে পড়ছে, কালীগিরি তান্ত্রিক বলে গেছিল যে। কি বলে গেছিল কালীতান্ত্রিক? ফিসফিসিয়ে জিজ্ঞাসা করে দনু। বলে গেছিল যে মায়ের যদি ইচ্ছে হয় তাহলে নিজের পুজোর ব্যবস্থা মা নিজেই করবেন। শুনে লাফিয়ে ওঠেন অধীর সাপুই। ধুর, এটা একটা সমাধান হলো? হতাশা ঝরে পড়ে তার স্বরে। এ তো একটা কথার কথা, এরকম তো আমরা হামেশাই বলে থাকি। বলি, উনি কি কোনো কাটান বা মন্তর বলে গেছিল তোমার ওই পূর্বপুরুষকে, যেটা কিনা তার ছেলে, ছেলের ছেলে, এই করে করে তোমাদের কারো জানা আছে? অসহায়ের মতো মাথা নাড়েন ঠানদিদি। না রে ভাই, এমন তো কিছু বাবা আমাকে বলে গেছে বলে মনে পড়ে না। আপনার কোনো ভাই বা বোন এই ঠানদিদি? প্রশ্ন করেন মুখুজ্জে মশাই। না রে ভাই, আমার তো কোনো জ্ঞাতি গোষ্ঠী কেউ নেই। তাহলে আর কি মুখুজ্জে মশাই, এই গাঁ থেকে বাস ওঠাতে হবে মনে হচ্ছে।
হতাশ শোনায় রায়বাবুর গলা। গিন্নি কথাটা অনেক দিন ধরেই বলছিলেন বটে। কালই তবে আমরা পাটনা চলে যাচ্ছি মেয়ের কাছে। মা যদি চান তবেই ফিরব, নচেত নয়। চললাম মুখুজ্জে মশাই, চললাম ভাই সব, সাবধানে থাকবেন। ভৈরবী মা সবার মঙ্গল করুন বলে চাদরটি কাঁধে দুলিয়ে বাইরের দিকে হাঁটা দেন রায়মশাই। সেই শেষ দেখা রায়বাবুর। পরদিন ভোরবেলা পাশের গ্রাম জগৎবল্লভপুরের একজন মুনিশ এসে খবর দেয় যে 2 গাঁয়ের মধ্যিখানে যে শুকনো খালটা আছে তার মধ্যে রায়বাবু পড়ে আছেন। রায়বাবু বলতে তার শরীরটার কথাই বলছিল সে। কোমরের নিচ থেকে অর্ধেকটা খাওয়া, মাথাটা উল্টো করে ঘোরানো। তবে তার থেকেও যেটা ভয়ানক সেটা হচ্ছে বাকি শরীরটা কে যেন ধারালো রামদা জাতীয় কিছু একটা দিয়ে প্রবল আক্রোশে কুপিয়ে কুপিয়ে খণ্ড খণ্ড করে গেছে। আর খালের মাটি ভেদ করে রায়বাবুর খুলি ফাটিয়ে মুখ ফুঁড়ে উঠেছিল একটা পুরানো শ্যাওলা ধরা হাড়ের টুকরো। নিঃসারে ঘুমিয়েছিল নিতাই, মানে ঘুমের ভান করে। একপাশ ফিরে শুয়েছিল বিছানায়। আজ অমাবস্যা। যেদিন তার মা ভৈরবী মন্দিরে পড়ে গেছিল তারপর ঠিক 15 দিন হলো আজ। তার ওপর আজ সূর্যগ্রহণও বটে। কালীতান্ত্রিকের কথা সত্যি হলে আজই একটা এসপার বা ওসপার হয়ে যাওয়ার কথা। আজ খোঁড়া ভৈরবীর মন্দিরে ধুমধাম করে অমাবস্যার পুজো হওয়ার কথা ছিল। প্রতি অমাবস্যাতেই তাই হয়। কিন্তু এইবার কেউই সন্ধ্যের পর বাইরে থাকার ঝুঁকি নেয়নি। সবার কাছেই ভক্তির থেকে ভয়ের দাম অনেক বেশি। ফলে 300 বছরের মধ্যে এই প্রথম অমাবস্যার পুজোয় নিষ্প্রদীপ থাকবে খোঁড়া ভৈরবীর মন্দির। মাঝরাত শেষ হয়েছে কি হয়নি, বাইরে একটা সনসন হাওয়া উঠল। তারই মধ্যে নিতাইয়ের মনে হলো কে যেন দূর থেকে মেয়েলি গলায় একবার আয় 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 করে ডেকে গেল। সেই ভুতুড়ে ডাকে গায়ে কাঁটা দিয়ে উঠল তার। চোখ বুজে শুয়ে আছে নিতাই। ঠিক সেমন সময় বাইরের হলঘরের বড় গড়িটায় ঢং করে একটা শব্দ হলো। রাত 1টা। এইবার বিছানায় একটা মৃদু নাড়াচাড়া টের পায় নিতাই। চোখ বুজে থাকলেও শরীরের বাকি সমস্ত ইন্দ্রিয়গুলো সজাগ হয়ে ওঠে তার। পেশিগুলো টান টান হয়ে যায়। শামু উঠছে বিছানা ছেড়ে। নাক ডাকার শব্দটা বাড়িয়ে দেয় নিতাই। বুঝতে পারে যে উঁচু খাট থেকে হালকা পায়ে ঘরের মেঝেতে লাফিয়ে নামল শামু। ঝুন করে একটা আওয়াজ হলো নূপুরের। মিনিট 3 অপেক্ষা করে উঠে পড়ে নিতাই। বিছানা থেকে নেমে ঘরের বাইরে বেরিয়ে আসে সে। সারা বাড়ি চুপচাপ, কোথাও কোনো শব্দ নেই। শুধু দূর থেকে অস্পষ্টভাবে নূপুরের শব্দ আসছে তার কানে। কোন দিকে গেল শামু? বারান্দার দিকটা একবার দেখে নেয় নিতাই। না, একদম ফাঁকা। খিড়কির দরজার দিকে আসতেই ঝুনঝুন শব্দটা ক্ষীণ হতে হতে মিলিয়ে যায়। মানে খিড়কির দরজা দিয়ে বেরিয়ে গেল শামু। ওদিকে যেতেই সিঁড়ির নিচ থেকে ছায়ার মতো বেরিয়ে আসে 2 জন। তাদের একজনকে ফিসফিস করে প্রশ্ন করে নিতাই, কাকা, তোমরা বৌমাকে দেখলে নাকি? সেইভাবেই চাপা স্বরে উত্তর দেয় রাখহরি, এই তো এখান থেকে খিড়কির দরজার দিকে গেল। নূপুরের আওয়াজ তো শুনলাম। আর কি একটা বলতে গিয়ে থেমে যায় সে। আর কাকা কি? আর কি কাকা? রুদ্ধশ্বাসে প্রশ্ন করে নিতাই। বৌদির চোখ দুটো না কেমন যেন জ্বলছিল, বুঝলে নিতাইদা, কয়লার আগুন লাগলে যেমন লাগে। উত্তর দেয় 2য় জন দনু। শিকারে বেরিয়েছে শামু। বুকটা ধক করে ওঠে নিতাইয়ের। একটা চাপা কষ্টও যেন বুকে গুমড়ে উঠতে থাকে তার।
তার বউই তাহলে সেই পিশাচ? একদিন ধরে একটা পিশাচিকে নিয়ে ঘর করছে সে। তারপর চোয়াল শক্ত করে সে, আজে শেষ দেখে ছাড়বে নিতাই মুখুজ্জে। অস্তর কিছু নিয়েছ? প্রশ্ন করে নিতাই। রাখহরি নিয়েছে একটা আধহাতি তলোয়ার, আর দনু নিয়েছে একটা পাকা বাঁশের লাঠি। সব দেখে শুনে নিতাই বলে, চলো যাওয়া যাক। খিড়কি দরজাটা ভেজানোই ছিল, অর্থাৎ শামু এখান থেকে এখনই বেরিয়েছে। ধীরে সন্তর্পণে ওরা 3 জন বাইরে আসে। এবার ওরা যাবে কোন দিকে? নুপুরের আওয়াজ শোনা যাচ্ছে না কেন? বাঁদিকে এগোলে একটা ছোট্ট ফাঁকা মতো জমি, আর ডান দিকে এগোলে একটা বট গাছ। তার পেছনেই মণ্ডলদের পুকুর, যে পুকুরের জলই সেদিন রক্তে ভেসে গেছিল। প্রথমে ওরা ডান দিকে যাওয়াই মনস্থ করে। বটগাছের কাছে এসে ওরা হদিশ পায় না যে কোন দিকে যাবে। দুদিকে দুটো রাস্তা গেছে। এমন সময় হাতের ছোট টর্চটা মাটির দিকে নামিয়ে একবার জ্বালিয়েই বন্ধ করে দেয় নিতাই। সেই সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে জেলে ওঠা আলোয় ওরা দুটো জিনিস দেখতে পায়। এক, দুপাটি নুপুর কে যেন খুলে রেখে গেছে তেমাথার মোড়ে, তাতে সিঁদুর লাগানো। আর 2, মাটিতে জলপায়ের ছাপ। জলের ফোঁটায় আর পায়ের ছাপে মিলেমিশে একটু অস্পষ্ট হয়ে গেলেও বোঝা যায় যে এ পুকুরে পা ডুবিয়ে কেউ হেঁটে গেছে দক্ষিণমুখো। ওই দিকেই খোঁড়া ভৈরবীর মাঠ। 3 জনে চুপচাপ হাঁটা দেয় সেই দিকে। রাখহরির মনে হচ্ছিল টর্চের চকিত আলোয় আরও কি যেন একটা দেখল, কিন্তু সেটা যে ঠিক কী সেটা মাথায় বসছিল না তার। কি যেন দেখল, কি যেন একটা অস্বাভাবিক কিছু নজরে পড়ল না? এই দম বন্ধ করা ভুতুড়ে পরিবেশে অস্বস্তি হতে থাকে রাখহরি। হাঁটতে হাঁটতে ওরা টের পাচ্ছিল সেই পচা মাংস রক্ত মেশানো গন্ধটা ধীরে ধীরে বাতাসে পাক খেয়ে খেয়ে মিশছে। চারিদিকে অমাবস্যার মিশমিশে কালো অন্ধকার। তারার আলো দেখা যায় না আকাশে। তারই মধ্যে কাঁচার পথ ছেড়ে পাকা রাস্তায় ওঠে তারা। রাখহরি আর নিতাই গ্রামের মানুষ, আঁধারে তাদের চোখ জ্বলে। অসুবিধা হচ্ছিল দনুর। শহরের লোক সে, রাতের অন্ধকারে রাস্তাঘাটে চলা অভ্যেস নেই। পদে পদে হোঁচট খাচ্ছিল সে। মিনিট 5 হাঁটার পর বাঁ পাশে বাঁশবাগান এলো। সেটা পেরোলেই মাঠ, আর সেখান আসতেই একটা অবয়ব নজরে পড়ল ওদের। এখান থেকে দেখা যাচ্ছে একটা ছায়ামূর্তি রাস্তার শেষ দিকে ওদের আগে আগে হাঁটছে। রাস্তা পেরিয়ে মাঠে নামবে এবার। সেই ঘোর অন্ধকারের মধ্যেও সেই কালো ছায়াটির অবয়ব চিনতে ভুল হয় না ওদের। ওটা শামু। কিন্তু শামুর হাতে লম্বা মতোটা কি ঝুলছে? 3 জনেই চট করে একটু রাস্তার বাঁ পাশে বাঁশবাগান ঘেঁষে সরে আসে। ধীরে ধীরে পিছু নিতে হবে শামুর। দেখতে হবে যে ও কোথায় যাচ্ছে। বিন্দুমাত্র শব্দ হলেই সর্বনাশ। ঠিক এই সময় পিশাচের গায়ের পচা গন্ধটা যেন এই অন্ধকারের মধ্যেই হঠাৎ দপ করে বেড়ে উঠল। প্রবল বেগে বমি উঠে আসতে লাগলো ওদের। যদিও শামুর দিক থেকে নজর সরাচ্ছিল না ওরা। শামুও যেন মাঠে নামার আগে একবার থমকে দাঁড়ালো। তারপর শিয়াল যেমন না কুচিয়ে বাতাসে গন্ধ শোকে, ঠিক সেইভাবে মাথা উঁচু করে কি যেন শুঁকতে লাগলো সে। নিজের বুকের ধকধক আওয়াজ শুনতে পাচ্ছিল নিতাই। কি করছে শামু? তাদের গায়ের গন্ধ শুকছে। এইবার শামু পিশাচির শিকার কি ওরা? নিতাইয়ের পিঠটা খামচে ধরেছিল ধনু বা রাখহরির মধ্যে কেউ একজন। সেই হাতটা থরথর করে কাঁপছিল। শ্বাস বন্ধ করে মাথা নিচু করে বসেছিল ওরা।
ঠিক এই সময় একটা অঘটন ঘটে গেল। পাশে সরতে গিয়ে একা ছোট গর্তে পা পড়তেই আহ করে উঠল রাকহরি। আর সেই শব্দ শুনে ধীরে, অতি ধীরে পেছন ঘুরল শামু। আর তারপর টকটকে চোখ দুটি মেলে সোজা তাকালো তাদের দিকে। এরপর সেই অন্ধকারের আকাশ আর মাঠ পেছনে রেখে ধীরে সুস্থে হাতে লম্বা জিনিসটার মাথা মাটিতে ঘষ্টাতে ঘষ্টাতে আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো সেই অবয়ব। একটু আগেও যাকে নিতাই চিনত শামু বলে। নিতাইয়ের চোখের তারা নড়ছিল না বিন্দু মাত্র। সেই অন্ধকার রাতে তার চোখের সামনে ফুটে উঠছিল এক আশ্চর্য ভয়াল ছবি। শামুর পিছনে নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে এক শব্দহীন নীল কালো রঙের আকাশ। আকাশের শেষে এক প্রান্তে নিঃসাড়ে ফুটে আছে একটি অসহায় আলোহীন মন্দিরের ছায়া। আর মন্দিরের পায়ের কাছে বিছিয়ে আছে ধুধু করা মাঠ, খোঁড়া ভৈরবীর মাঠ। সেই মাঠের সামনে সরু পথ ধরে এগিয়ে আসছে একটি নারী মূর্তি, যার হাতে ধরা জিনিসটার মাথা রাস্তার মাটিতে পাথরে ঠেকে ভীতিপ্রদ আওয়াজ তুলছে। ভয় যেন পাথর হয়ে গেল নিতাই। তার কাঁধ খামচে ধরা হাতের ব্যাপারে তার মনেই রইল না আর। অজগরের চোখের দিকে যেমন তাকিয়ে থাকে ছাগলছানা, ঠিক তেমনই সামনের দিকে তাকিয়েছিল সে। ধীরে ধীরে ছায়ামূর্তিটা আরও কাছে আসে তার। এতক্ষণে তার হাতে ধরা জিনিসটার আন্দাজ পায় নিতাই। যে রামদাটা দিয়ে তাদের বাড়িতে জ্যান্ত পাঁঠা কাটে বিশুকামার, সেটাই শামুর হাতে। আজ তাহলে আর খালি হাতে নয়, অস্ত্র হাতে শিকারে বেরিয়েছে তালদিঘির পিশাচ। পাটা আটকে গেছিল নিতাইয়ের। চারপাশের আর যেন কিছু তার নজরে ছিল না। মন্ত্রমুগ্ধের মতো সামনের দিকে চেয়ে আছে সে। ঠিক সেই একটাই ঘটনা ঘটল। নিতাইয়ের চোখের সামনে হঠাৎ করে একটা কুয়াশার মিহি পর্দা যেন নেমে এলো রাস্তার মধ্যিখানে। অবশ্যই বেশিক্ষণের জন্য নয়, কয়েক সেকেন্ডের বেশি হবে না। পরক্ষণেই সরে গেল পর্দা, আর দেখা গেল যে ওর সামনে আর কিছুই নেই, সব ফাঁকা। শামু উধাও। ব্যাপারটা এত চকিতে ঘটে গেল যে ধাঁধা লেগে গেল নিতাইয়ের। মনে হলো হঠাৎ করেই যেন উবে গেল সামনের মানুষটা। আস্তে আস্তে বাঁশবনের মধ্যে আরও খানিকটা সেঁধিয়ে গেল নিতাই। আর ঠিক তখনই খেয়াল হলো যে তার পাশে দনু বা রাকহরি দুজনেরই কেউ নেই। চাপা স্বরে একবার দুজনের নাম ধরে ডাকলো নিতাই। অন্ধকার হাওয়া যেন বাঁশপাতার মধ্যে দিয়ে বয়ে গিয়ে খিলখিল হাসির শব্দ তুলতে লাগলো নিতাইয়ের চারপাশে। নিতাইয়ের মনে হলো যেন সেই অন্ধকার বাঁশবন তাকে গিলে খেতে আসছে। এই প্রথম ভয় পেল নিতাই, তীব্র ভয়। বাঁদিকে একটু সরল নিতাই। তার পায়ের নিচে মরমর করে উঠল শুকনো পাতার দল। অন্ধকারের মধ্যেই ঠাহর করে বাঁশবনের মধ্যে দিয়ে অন্যদিকে যেতে চাইছিল সে। ধীরে, খুব ধীরে পা ফেলতে লাগলো সে। আর ঠিক সেই সময় ব্যাপারটা কানে এলো তার। ঠিক যখনই সে পাতার উপর পা ফেলছে, ঠিক তখনই আরেকজনও পা রাখছে শুকনো পাতা স্তূপের ওপর। যেন নিতাইয়ের পাতা মারিয়ে যাওয়ার শব্দে লুকোতে চাইছে নিজের পায়ের শব্দ। সেই নির্জন অন্ধকারের মধ্যে কে যেন অতি যত্নে, অতি সন্তর্পণে অনুসরণ করছে তাকে। প্রবল ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো নিতাই। শীতের রাত্রেও
দরদর করে ঘামতে লাগলো সে। তবু তার মধ্যে 1 পা 2 পা করে এগোচ্ছিল নিতাই। মাঝে মাঝে তাকে অনুসরণ করার শব্দটা দূরে সরে যাচ্ছিল, মাঝে মাঝে একেবারে কাছে চলে আসছিল। কিন্তু নিতাইয়ের সবসময় মনে হচ্ছিল যে একজোড়া লাল টকটকে চোখ যেন তাকে অনুসরণ করছে। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছিল নিতাইয়ের। নিজের শ্বাসের শব্দ নিজেই শুনতে পাচ্ছিল সে। হাতড়াতে হাতড়াতে সামনে একটা বড় ঝোপ পায় নিতাই। ছোটবেলায় লুকোচুরি খেলতে খেলতে এখানে বহুবার লুকিয়েছে সে। আর আড়ালে বসে একটু জিরোতে যাবে নিতাই, ঠিক সেই সময় আকাশ বাতাস শিউরে দিয়ে কে যেন ডেকে উঠল খোনা গলায়, আয় রে আয়, আয় রে আয়। সেই ডাক শুনে বুকটা খালি হয়ে গেল নিতাইয়ের। কোনো দিকে না তাকিয়ে দিকবিদিক জ্ঞান হারিয়ে দুদ্দার করে দৌড়াতে লাগলো সে। তার গায়ে সপাং সপাং করে বেত মারতে লাগলো কচি বাঁশের ডগাগুলো। সেসব গ্রাহ্যই করল না নিতাই, পাগলের মতো দৌড়াতে লাগলো। এক একটা মুহূর্ত অনন্তকাল বলে মনে হচ্ছিল তার। মনে নেই কতক্ষণ পাগলের মতো দৌড়েছে সে। এমন সময় হঠাৎ করে যেন বাঁশবনটা শেষ হয়ে গেল তার সামনে। থমকে দাঁড়িয়ে পড়ল সে। সামনে খোঁড়া ভৈরবীর মাঠ, আর সেই মাঠের পাশে বাঁশবনের ধার ঘেঁষে ওটা কি, বা ওটা কে? একদলা আধার যেন কিসের ওপর ঝুঁকে বসেছিল তার দিকে পিছন ফিরে। নিতাইয়ের পায়ের শব্দ শুনে সেই ঘোর কালো অন্ধকার ফিরে তাকালো তার দিকে। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার টকটকে লাল চোখ দুটো দেখে ধক করে বুকটা যেন মুহূর্তের জন্য গলায় আটকে গেল নিতাইয়ের। লাল টকটকে জিভ বার করে একবার যেন ঠোঁট চেটে নিল সেই জমাট কালো অন্ধকার। তারপর খিলখিল করে হেসে উঠল সে। এই অপার্থিব হাসি শুনে শরীরের প্রতিটি রক্তের ফোঁটা জমে গেল নিতাইয়ের। হাতে পায়ে আর বল পেল না সে। হাঁটু ভেঙে বসে পড়ল। আর ঠিক তখনই তার চোখ পড়ল কার উপর এতক্ষণ ঝুঁকে পড়েছিল সেই অন্ধকারের পুঞ্জ। রাখহরির শরীর। আস্তে আস্তে চোখ ওপরে তোলে নিতাই। দেখে যে আগুনের ভাঁটার মতো চোখে তার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে সেই দলা দলা কালো ছায়া। তারপর নিতাইয়ের পেছনের অন্ধকারের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে ওঠে। ডান হাতে কি যেন একটা তুলে ধরে সে। তাদের বাড়ির রামদাটা। আর সহ্য হয় না নিতাইয়ের, অজ্ঞান হয়ে পড়ে যায় সে। আর ঠিক সেই সময় চোখ খুলে তাকায় রাখহরি। জ্ঞান ফিরে পেয়ে কয়েক মুহূর্ত ভান মেরেছিল বটে, কিন্তু তারপরেই হুঁশে ফিরে আসে সে। আর দেখে যে অপার্থিব ছায়ার ডেলা তাকে টেনে এনেছিল এই বাঁশবনের কিনারে, সেই একটা বড় রামদা তুলেছে তার সামনে অজ্ঞান হয়ে থাকা নিতাইয়ের দিকে। আর থাকতে পারল না রাখহরি। এককালে মুখুজ্জে পরিবারের অনেক নুন খেয়েছে তার পরিবার। আজ প্রাণ থাকতে তাদেরই এক সন্তানকে বেঘরে মরতে দেবে রাখহরি? তার রক্তে ঘুমিয়ে থাকা ভয়ডরহীন আধা ডাকাতটি যেন হঠাৎই ঘুম থেকে জেগে উঠে রক্তচক্ষু মেরে ডাক চাইল চারিদিকে। পিঠের দিকে গুঁজে রাখা আধ হাতি তলোয়ারটা হাতড়ে হাতড়ে বের করে সেই অন্ধকারের রাক্ষসীটার পায়ে বসিয়ে দিল রাখহরি সাধুকা। প্রথমে তলোয়ারটা অনেকটাই গুঁজে দিতে পেরেছিল বটে রাখহরি, কিন্তু তারপরেই তাকে এক লাথিতে 10 হাত দূরে ফেলে দেয় সেই পিশাচিটা। তাতে তার অমানসিক জোরটা টের পায় রাখহরি। তার গুরুদেব তাকে শিখিয়েছিলেন যে মারামারির সময় কখনো মাথা গরম করতে নেই। এতদিন বাদে বোধহয় গুরুর শিক্ষাটা কাজে দিল তার। উড়ে গিয়ে মাটিতে পড়তেই কিছুটা গড়িয়ে যায় রাখহরি। তারপর দ্রুত উঠে একটা ঝোপের আড়ালে চলে যায় সে। যেখানে বসে দম নিচ্ছে সে,
ঠিক তখনই একটা মোটা মোটা নৌখলা থাবা কে যেন তার গলাটা চেপে ধরে পেছন থেকে। আতঙ্কের থেকেও বেশি হতবাক হয়ে গেছিল রাকহরি। এই আবার কার হাত? তবে কিনা 14 বছর ধরে জামাল উদ্দিন ওস্তাদের কাছে মিছে দেহবন্ধন আর নানান শারীরিক কসরত শেখেনি সে এককালে। এক ঝটকায় সেই অমানসিক থাবা থেকে নিজেকে মুক্ত করে পাশের ঝোপে ঝাঁপ দিয়ে পড়ে রাকহরি। যে থাবা দুটো রাকহরির গলা টিপে ধরেছিল সে হাত দুটো থমকে যায় একটু। তারপর এক পা করে ইতিউতি হাওয়ায় গন্ধ শুঁকতে থাকে সে হাত দুটোর মালিক, যেন বোঝার চেষ্টা করে যে রাকহরি ঠিক কোথায় আছে। ধীরে ধীরে নিচু হয়ে একটা ঢিল কুড়িয়ে নেয় রাকহরি। তারপর সেটা ছুঁড়ে দেয় দূরে একটা ঝোপের দিকে। উদ্দেশ্য ছিল যে পিশাচটার দৃষ্টি ওদিকে ঘুরিয়ে দিলে সে যদি দৌড়ে নিতাইয়ের শরীরটা টেনে অন্য জায়গায় নিয়ে যেতে পারে। মানে যতক্ষণ এই অসম লড়াইতে সে যে বেঁচে থাকতে পারে ততক্ষণই তার জিত। ভোর হতে আরও ঘন্টা 2-2.5। এই সময়টা পার করতে পারলেই। প্রথম দিকে রাকহরির মতলবটা খেটেও গেছিল বটে। ঢিলটা অনেক দূরেই তাক করে ফেলেছিল রাকহরি। পিশাচটা দৌড়েও ছিল সেদিকে। মুশকিলটা হলো যখনই নিতাইয়ের শরীরটা টেনে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই অস্বাভাবিক দ্রুততায় ঝড়ের মতো সেই বাঁশবন তছনছ করে তার সামনে এসে দাঁড়ালো সেই দানব। ধীরে ধীরে নিতাইয়ের অচৈতন্য নিথর শরীরটা মাটিতে শুইয়ে ফেলে পেছনের দিকে হেঁটে যাচ্ছিল রাকহরি। মাথা আর বোধবুদ্ধি গুলিয়ে যাচ্ছিল তার। দরদর করে ঘেমে গেছিল এতক্ষণ। জীবনে এত বিভৎস আর ভয়াবহ অভিজ্ঞতা তার হয়নি। তাকে কে যেন টেনে আনলো বাঁশবনের দিকে। আর আনলোই বা যদি, তো মারল না কেন? আর পরে তার গলাটা আঁকড়ে ধরলই বা কে? তার সামনে এখন কে? আর তখনই বা কে ছিল? নরক থেকে উঠে আসা সাক্ষাৎ কালপিশাচটা তখন এক পা করে তার দিকে এগিয়ে আসছিল। তার মুখের থেকে রক্তের ফেনা উড়ে যাচ্ছিল আশেপাশের বাতাসে। সেই অমানসিক ভয়াল বিভৎসতার সামনে এতক্ষণ ধরে জমিয়ে রাখা যাবতীয় সাহস একেবারেই উড়ে গেল রাকহরির। তবু তার মধ্যেই তার সামনে দাঁড়িয়ে থাকা নরকটির জীবটিকে চিনে নিতে অসুবিধা হলো না তার। নিজের দু চোখকে বিশ্বাস হচ্ছিল না। তাহলে সে যা ভেবেছিল সত্যিই তাই? অসহায় আতঙ্কে পালাতে গিয়েও পালাতে পারে না রাকহরি। উল্টে পড়ে যায় মাঠের উপর। স্থিরভাবে সে দেখে যে ধীরে ধীরে তার উপর দুদিক থেকে 2 পা মেলে দাঁড়ায় সেই পিশাচ। উগ্র রক্তমাংসের গন্ধে আর ভয়ে বমি উঠে আসে রাকহরির। ঈশ্বরের নাম জপছিল রাকহরি। তার মধ্যেই পিশাচটা তার বড় হাত দুটো নামিয়ে আনলো রাকহরির কণ্ঠার ওপর। নারকীয় দুটো বড় বড় বাঁকানো নখ সবে নেমে এসেছে গলা বরাবর। চোখের সামনে তার ভয়াবহ মৃত্যু নেমে আসতে দেখে প্রায় অজ্ঞান রাকহরি। এমন সময় মনে হলো পিছন দিক থেকে কে যেন মাথাটা টেনে ধরল সেই পিশাচের। আর তারপরেই শুধু একটাই জিনিস দেখতে পেল রাকহরি। একটু উপর থেকে একটা বড় রামদা নেমে এলো পিশাচটার গলার। ধর থেকে মুন্ডুটা আলাদা হয়ে গেল পিশাচের। আর নিতে পারল না রাকহরি স্নায়ু। শুধু অজ্ঞান হতে 2 চোখ বুজে আসার আগে সে দেখল তার একপাশে তখনও পড়ে আছে ধরফর করতে থাকা পিশাচটার লাশ। আর বাঁ হাতে সেই কাটা মাথাটা ধরে ডান হাতে রক্ত চুঁয়ে পড়া রামদাটা টানতে টানতে মন্দিরের দিকে হেঁটে যাচ্ছে মুখুজ্জে বাড়ির নতুন বউ। কিন্তু অজ্ঞান হতে হতেও একটা জিনিস দেখে স্তম্ভিত হয়ে যায় রাকহরি। প্রথম থেকে যে খটকাটা তার মাথায় ঘোরাফেরা করছিল এক মুহূর্তে যেন সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল তার কাছে। প্রথমে সেই পুকুরের পাড়ে নিতাইয়ের টর্চের এক ঝলকের আলোয় জলপাইয়ের ছাপ দেখা স্তক এটাই তার মাথায় আটকে ছিল। কিন্তু তখন সেটা বোঝেনি সে, বুঝল এখন।
চোখের সামনে একের পর এক পা ফেলে খোঁড়া ভৈরবীর মাঠ পেরিয়ে যাচ্ছে শামু ওরফে শাম্ভবী। আর সেই পায়ের ছাপের মধ্যে ডান পায়ের বুড়ো আঙুলের ছাপের কোনো চিহ্ন নেই, তার জায়গায় শুধু রক্তের দাগ। চোখ বুঝল রাখহরি। ঠান্দিদির কথা মনে পড়ে গেল তার। কালীগিরি তান্ত্রিক বলে গেছিলেন যে মায়ের যদি ইচ্ছে হয় তাহলে নিজের পুজোর ব্যবস্থা মা নিজেই করবেন। সে কথাই খেটে গেল আজ। আজ তালদিঘির খোঁড়া ভৈরবী আজ নিজের পুজোর নৈবেদ্য নিজেই জোগাড় করে নিয়েছেন। শামুর ডান পায়ের আঙুল কি প্রথম থেকেই ছিল না, নাকি তলোয়ারের ঘায়ে আজ খোয়া গেল সেটা মাথায় ঢোকার আগেই অজ্ঞান হয়ে পড়ে যায় এককালের দোর্দণ্ড প্রতাপ ডাকাত রামাই সাধুকার উত্তরাধিকারী রাখহরি সাধুকা। শেষ হলো আজকের গল্প, অভীক সরকারের লেখা খোঁড়া ভৈরবীর মাঠ। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। আর যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসবো আবার নতুন কোনো গল্প নিয়ে। ততদিন নমস্কার, ধন্যবাদ।